আমি দেখতে পাবো কেন? বিএনপি আমাকে দেখাবে। বিএনপি যদি আমার ভোট চায়, বিএনপি আমাকে দেখাবে। আর বিএনপি যারা করে তারা নমিনেশন না পালেও বিএনপি করবে, কারণ তারা বিএনপির সঙ্গে পার্ট অফ বিএনপি। আমি তো পার্ট অফ বিএনপি না, আমি দেশের জনগণ। আমি দেখতে চাই যে আমার যিনি নেতা হবেন, আমার দেশ যিনি শাসন করবেন, তিনি আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবেন। তার প্রত্যেকটা কর্মকাণ্ড আমি বুঝতে পারবো। তিনি আমাকে বোঝাবেন যে আমি এই কাজটা এই জন্য করেছি, অতএব তুমি আমার উপর আস্থা রাখো। উনি যত কিছুই করেন না, ওনার দল ওনার উপর আস্থা হারাবে না, কারণ ওনার দলে চেয়ারম্যান। আমি তো আস্থা হারাতে পারি, আমি যে কোনো সময় যে কোনো লোকের উপর আস্থা হারাতে পারি, কারণ কারোর প্রতি আমার কোনো কমিটমেন্ট নাই। আমি জানতে চাই আমার নেতা আমার প্রতি কমিটেড কিনা। আমার কমিটেড হওয়ার দরকার নাই ভাই। আমি তো ভোট দেবো, উনি আমাদের ভোট চাচ্ছেন, তা আমি ভোট তো তাকেই দেবো যাকে আমি বুঝি, যে আমার কাছে রহস্যময় পুরুষ, তাকে আমি ভোট দেবো কেন? আমি তো রহস্যের মধ্যে ঢুকবো না। আমার কি টাকা পড়ছে ভাই? আমার কোনো টাকা নাই। এবং এরকম আমার সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সেটা তো ভালো খবর না। মাহমুদা হাবিবা, আপনি কি ছোট করে কোনো উত্তর দিতে চান? না, আমি প্রত্যাশা করি যে তিনি স্টেটমেন্টের মধ্যে যে ধরনের ঝুঁকি দেখেছেন, আন্তর্জাতিক ঝুঁকি, আন্তর্জাতিক কন্ট্রোলের, ঠিক একইভাবে এই সিদ্ধান্তের পেছনে এই যে ঝুঁকিটা বহন করছি আমরা দল হিসেবে কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে, সেটাও তিনি দেখতে পান। এবং আমরা আমি প্রত্যাশা করি যে ট্রান্সপারেন্ট যে শব্দটা তিনি ব্যবহার করলেন, ট্রান্সপারেন্সি নাই এমন কিছু আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। হ্যাঁ, তার ফিরে আসা ট্রান্সপারেন্সি নাই এমন কিছু আপনি দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাইনি। আর দেখুন, ভোটার হিসেবে আমার তো দেখুন, আমি তো দলীয় পার্সন। আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন, মাই অ্যান্সার শুড বি অ্যান্ড মাস্ট বি, মানে এটা এক ধরনের ইনফ্লুয়েন্স থাকবে আমার দলের প্রতি, আমার যে আস্থা সেটা। আমি তো আস্থাশীল আমার নেতৃত্বের প্রতি। আপনার বক্তব্য পরিষ্কার। হ্যাঁ দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। ইসমাইল মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব ফরিদুল হক, আপনার কাছে যেতে চাই। আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন সহযোগী অধ্যাপক তিনি ফেসবুকে একটি পোস্ট লিখেছেন আজ। সেখানে তিনি লিখেছেন যে আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। ওই শিক্ষক আরেকজনের ফেসবুক পোস্ট শেয়ার দিয়েছেন, যেখানে বেগম রোকেয়ার রচনাবলী থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন খণ্ড খণ্ড অংশ তুলে ধরা হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। জি, আমিও আসলে এটা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি এবং প্রচণ্ড রকম অবাক হয়েছি। আমি আমার জীবনে এর বেগম রোকেয়াকে কেউ এই ধরনের কথা বলছে এটা আমি শুনিনি। এটা আমাকে বেশ প্রথমত অবাক করেছে। অবাক করার পরে আমি নিজে আসলে বোঝার চেষ্টা করছি যে কোন গ্রাউন্ড থেকে এটা বললো, কে বললো, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তখন আমি আমাদের যে সমস্ত বন্ধুরা একটু ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম নিয়ে আরও বিশেষভাবে যারা একটু পড়াশোনা করেন, তাদের সাথে আমি কথা বলেছি, কয়েকজনের ফেসবুক পোস্ট আমি ফলো করেছি। তো আমি পরে যেটা দেখলাম যে ধরেন ওনাকে এই যে কাফির বলা হচ্ছে, এখানে দুইটা পয়েন্ট আছে আমার বলার, আমি দুইটা পয়েন্টে খুব অল্প করে বলবো। কাফির যে বলা এটা একদম ইসলামের খুবই শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া আছে, এটার জন্য ধরেন তথ্য প্রমাণ, এটা নীতিমালা আছে, শরীয়তের নির্দিষ্ট ধরেন জায়গা আছে। সেই সব কিছু পার করে গিয়ে একজন যোগ্য আলেম শুধুমাত্র এই ঘোষণাটা দিতে পারেন, যদি আপনি শরীয়তি ব্যবস্থার মধ্যে থাকেন। একজন যোগ্য আলেম, একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক কিভাবে যোগ্য আলেম হয়েছেন আমি এটা জানি না, এটা আমার জন্য খুব এবং এখানে আরেকটা ব্যাপার পয়েন্ট করা দরকার যে ধরেন কোনো একজন ব্যক্তি তার 100টা ধরেন মন্তব্য কিংবা কাজকে আপনি ধরেন যদি নেন হিসেবে, স্যাম্পল হিসেবে নিয়ে তার 99টা যদি ইসলামের বিপক্ষে যায়, একটাও যদি ইসলামের পক্ষে থাকে, তাকে আসলে কাফির করা যায় কিনা, ঘোষণা করা যায় কিনা, এটা ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমি যেটা আমার যে মূল যে আলাপটা সেটা হচ্ছে যে আমাদেরকে প্রচন্ডভাবে এটাকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে, এটাকে সামাজিকভাবে আমাদেরকে বয়কট করতে হবে এবং আমাদেরকে সতর্ক করতে হবে। সেটা আমি বলছি যে কেন সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে যে আগে যে রাজাকার এবং জঙ্গি যে ট্যাগিং ফ্রেমিংটা হতো, এটা নতুন আকারে আসার চেষ্টা হচ্ছে কাফির এবং নাস্তিক নামে। এটা প্রথমত আমাদেরকে সামাজিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে, কারণ এই ধরনের ট্যাগিং করা, ফ্রেমিং করা কিন্তু নতুন ধরনের ফ্যাসিবাদের প্রতিধ্বনি। এটা যে নামেই হোক, যে নামেই এটা করা হোক, যে যার আশ্রয় নিয়ে হোক, মুক্তিযুদ্ধের আশ্রয় হোক কিংবা ইসলামের আশ্রয় হোক, এই ধরনের ফ্যাসিবাদকে আমাদেরকে প্রথমত সামাজিকভাবে রুখে দিতে হবে। আমরা তার খুব বেশি সময় নেই। জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। ট্যাগিং এর প্রসঙ্গ যখন আসলো তখন আসলে যেমন নাস্তিক, কাফের, এই ট্যাগিংগুলো যেমন এখন অনেক বেশি হচ্ছে, সেরকম আমরা দেখি যে অমুক দেশের এজেন্ট, তমুক দেশের এজেন্ট, সেরকম ট্যাগিংও কিন্তু অনেক বেশি হচ্ছে। আপনাকে গত কিছুদিন টকশোতে দেখা যায়নি, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি জানলাম যে আপনি যে দেশের এজেন্ট সেই দেশে পেমেন্ট আনতে গিয়েছেন। এই বিষয়ে আপনি যে দেশে গিয়েছিলেন সেই দেশের ছবি দিয়ে, আপনার ব্যক্তিগত ভ্রমণের ছবি দিয়ে সেটি বলা হয়েছে যে উনি যে দেশের এজেন্ট সেখানে উনি পেমেন্ট আনতে গিয়েছেন। ফেসবুকে একজন ইউটিউবার, আমি নাম না বলি, এখানে নাম বলেন, আমি নাম না বলি, আমার ধারণা আপনি নাম জানেন। আমি নাম জানি কিন্তু আপনি বলেন না, আপনি বলতে লজ্জা পাচ্ছেন কেন? না, আমি লজ্জা পাচ্ছি না। পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য কোথা থাকে?
ফ্রান্সে থাকে, ফ্রান্সে কীভাবে গেল? ইন্ডিয়া থেকে গেছে। ইন্ডিয়া কীভাবে গেলো? এখান থেকে চোরাই পথে গেছে। তো চোরাই পথে ইন্ডিয়া গেলো, তার কোনো ইমিগ্রেশন সিল ছিল? সিল ছিল না। তো সিল না থাকলে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাংকক কীভাবে গেলো? তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে। তার মানে ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে, কে কোথায় যায় না যায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আমাকেও বুঝতে পারছে। হ্যাঁ, আমি এখন কাহিনী বলি। আমি ইন্ডিয়ায় গিয়েছি, আমার ছেলে সেখানে পড়ে, দার্জিলিং আমার ছেলে পড়ে, তাও আজকে 3-4 বছর আগের থেকে। ঠিক আছে, ছেলের পরীক্ষা শেষ, তাকে আনতে ছেলের মা বাবা গেছে। যাওয়ার পর আমার ওয়াইফ বলছে আমি একটু আজমির দেখতে যাবো। আজমির সে যাবে, আজমির তারপর নিয়ত ছিল গেছে। আপনি তো যে কোনো কারণেই যেতে পারেন। গেছি না, আমি গেছি। এখন আমার কোশ্চেনটা হলো কি, আমি কখন বাথরুমে যাব সেটাও কি ওর কাছে বলে যেতে হবে? ওকে ওকে, ও দেশে আসুক না, ও তো এই দেশের সার্বক্ষণিক একটা আওলা লাগানোর তালে আছে। আজকে সে বিএনপির গেলায়, কালকে এনসিপির গেলায়, পরশুদিন ডক্টর ইউনূস গেলায়, আর ওর তো আর অন্য ওর ফ্যামিলি কাহিনী আর না বললাম, ওখানে গ্যালারি কেউ নাই। কিন্তু এগুলো বলে তবে লাভ নাই। কে কি বললো না বলতে কিছু যায় আসে না আমার। আমি একজন আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার কয়েকদিন আগে, আমি যাওয়ার কয়েকদিন আগে খলিল সাহেব গেছে, খলিল সাহেব গেছেন ওই দেশে, এবং খলিল সাহেব নির্ধারিত দিনের একদিন আগে গেছে। কেন একদিন আগে গেল? কেন? টাকা আনতে গেছে, টাকা আনতে গেছিল খলিল সাহেব। ভাই এইগুলো হলো কি, শুনেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দেখে ঘেউ ঘেউ করবে। আপনাকে প্রত্যেকের কাছে যাই বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো, আপনি বলবেন না আপনি। আমি কিন্তু উত্তেজিত, কিন্তু কাজে কে কি বললো না বললো, আমি ভাই রাস্তার কুকুরকে বদার করি না, সিম্পল আমার কাছে। কিন্তু এই ধরনের ট্যাগিং এর রাজনীতির সামনে আপনাকে হয়তো তিনি বিব্রত করতে পারছেন না, বা আপনাকে হয়তো তিনি আমাকে রাগান্বিত করতে পারছেন, কিন্তু আরো অনেক মানুষ তো আছেন যে যাদেরকে এই যে ওই দিন গুজার গেছে না, ওইটা এক সময় ছিল। রাজনৈতিক বিতর্কের সাথে রাজনৈতিক বিতর্ক, ন্যারেটিভের সাথে কাউন্টার ন্যারেটিভ আসবে, কিন্তু এই ধরনের যে নাস্তিক, মুরতাদ বা হচ্ছে অমুক দেশের দালাল, এই ধরনের ট্যাগিং গুলো সাম্প্রতিক সময়ে অনেক বেশি বেড়ে গেছে। এই ট্যাগিং গুলো যখন ছিল ওনার দ্বারা অনেক কিছু হইতো, উনি এবং ওনার আরেক সাংঘাত আছে আমেরিকাতে, এরা মিলে আগে অনেক কিছু করতো। এখন এদেরটাকে পিঁপড়াও নড়ে না। এরা একবার বলছিল না সিবি ভাঙবে, কেউ গেছিল? যায় নাই। আরেকদিন বলছিল না আর্মিতে কু হচ্ছে সবাই রাস্তায় নামেন, এটা পিপিলি কেউ নামে না। 32 নাম্বার ভাঙতে অনেকে চলে গিয়েছিলেন, আগের বার গেছিল, ওই তো তখন গেছিল, এখন তো যায় না। এখন পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে। এই সময় ধান্দাবাজ দেবে, দেশ চলবে না। ওরা আছে দেশে একটা আওলা লাগাইয়া অন্য কোনো দেশের সুবিধা করার জন্য, ওদের ধান্দা হলো এটা। বিশেষ বিশেষ দলকে, এই যে ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মের যেন বুঝে জিজ্ঞাসা করেন তো, এইভাবে কথা বলার পর তার ভিতরে কী ধারণা হয়, যা তা বলতেছে যার তার সম্পর্কে। তো এগুলি কি, আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা একসময় সাংবাদিক ছিল ইলিয়াস। তো এই কথা বলে কোনো লাভ আছে নাকি? আসে না কেন দেশে? এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? আসুক, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুজনে একসঙ্গে বসুক, ওপেন চ্যালেঞ্জ আমার, বসুক আমার সঙ্গে, দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা। এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ পাঠাইছিল, উকিল নোটিশ আমাকে পাঠাইছিল এই ধানমন্ডি এক ল ফার্ম দেওয়া, ওই নোটিশ আমি ফালাই দিছি। কি হিসেবে আবার ওগুলো আমি গুনি নাকি রে ভাই? শেখ হাসিনার গুনি নাই, আর কোথেকে এগুলি আইছে? এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি, আপনার অনুষ্ঠানে বসে করছি, কি হয়েছে? ও কি করে দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, আসুক না এখানে। জি, মাহমুদা হাবিবা, আপনার কাছে যেতে চাই, এই ট্যাগিং এর রাজনীতি নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে, আপনি কিছু বলতে চান। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে প্রথম আলোর যে জরিপ দিয়ে আমরা কথা শুরু করেছিলাম, সেই জরিপে একটি বিষয় এসেছে, সেটি হচ্ছে যে রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রভাব বেড়েছে বলে মনে করছেন 74% মানুষ, আর 65% মানুষ মনে করেন যে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে ফল ভালো হবে। আপনি তো জানেন যে 8টি ইসলামপন্থী দল, জামায়াত সহ, তারা এক ধরনের বলছে যে তারা এক বাক্সে ভোট নেবেন এবং তারা বিভাগীয় সমাবেশ করছে এবং সেখানে ইসলামী রাষ্ট্র গঠনের অঙ্গীকার করছে। বিএনপি কি কিছুটা? এখানে আমি একটু ট্যাগিং এর রাজনীতি নিয়ে একটা কথাই বলতে চাই যে কোনো একটা সময় আমরা দীর্ঘ 17-18 বছর ওটা শুনেছি যে সরকারের পছন্দের বাইরে তৎকালীন যে মানে মাফিয়া বলে তো আসলে ওদেরকে ছোট করা হয়, যাই হোক, তাদের বিরুদ্ধে যা মানে যেইটা তাদের বিরুদ্ধে যাবে সেটাই ট্যাগিং, সেটাই দেশ বিরোধী, সেটাই মানে জাতি বিরোধী, সেটাই আপনার দেশের জন্য ঝুঁকি। এই জিনিসটা 5ই আগস্টের পরে সমস্যা কি দাঁড়িয়েছে জানেন? প্রত্যেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। এই যে আপনি যাদের কথা বলছেন, বিএনপির সিনিয়র এমন কোনো নেতা আছে যে তাদের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে? সালাউদ্দিন আহমেদের গুম থাকা নিয়ে প্রথম যেই মানে ভয়ঙ্কর রকম প্রপাগান্ডা তো ওখান থেকেই শুরু হলো। একটা অপরাধকে কতখানি হালকা করা যায়, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সম্মানিত মহাসচিব, কাউকে তারা বাদ দেয়নি। এই ট্যাগিং এর রাজনীতিটার একটা কিন্তু কারণ তারাও,
আপনার প্রতি কথাতে আপনি যদি খালি একমত না হন, আমি তো দ্বিমত হতেই পারি দোলা আপনার সাথে, আমার সাথে ফরিদ দ্বিমত হতে পারেন, মাসুদ কামাল ভাই হতে পারেন, এখানে স্টুডিওতে যারা উপস্থিত আছেন প্রত্যেকের ভিন্ন মত থাকতেই পারে। তার মানে কি সাথে সাথে আপনি ভারতপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী, এই যে বা রাশিয়াপন্থী বা আমেরিকাপন্থী, এই যে আপনার সিলেক্টিভ এই যে মানে বেছে বেছে কাফের মানে হত্যাযোগ্য করে তোলা, যে একটা জাহিদের সাথে তো একটা টকশোতে কাফেরই বোধহয় কেউ কোনো একজন বক্তা বলে ফেলেছিলেন। এটা হচ্ছে একেবারে অত্যন্ত গর্হিত টেন্ডেন্সি, বিশেষ করে বাংলাদেশে যখন মবক্রেসি একটা মানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি যে ব্যক্তিগত জীবনের বিভিন্ন এবং আপনি যেটা বলছেন উনি ইন্ডিয়া যাবেন না, উনি পাকিস্তান যাবেন না, উনি ইউক্রেন যাবেন না, উনি রাশিয়া যাবেন, ওনার চয়েস, ওনার টাকায় যাচ্ছে, উনি যেভাবে খুশি যাক, যেখানে খুশি পরিবার নিয়ে যাচ্ছেন। এই জায়গাগুলোতে এইটুক স্পেস, উনি সাংবাদিক হয়েছেন বলে ব্যক্তিগত কোনো জায়গা নেই তার, এটা তো আর হতে পারে না। এটা তো একটা অত্যন্ত মানে গুরুতর লঙ্ঘন একটা ব্যক্তি জীবন যাপনের, এইটা তো হতে পারে না। এই জায়গাটায় প্রত্যেককে বুঝতে হবে যে আগামীতে আমার নামে আজকে বলেনি বলে আগামীকালকে বলবে তা তো না। এখানে আরেকটা জিনিস আমি এবার আপনি আসেন, আপনি যে সার্ভেটা নিয়ে কথা বলছেন, দেখুন এই সার্ভে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। 30 সেকেন্ডে আপনাকে বলছি, আপনি আমাকে বারবার বলছিলেন যে 70% লোক চাইছে আওয়ামী লীগ। দেখুন এইটাকে আমি এইভাবে ঘুরিয়ে বলি, 70% লোক চাইছে না, 68.2% লোক চাইছে না যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে আসুক। রিজনটা আপনাকে বলি, একেবারে ফ্ল্যাট নো দিয়েছে 28.2%, 26% বলেছে যে শাস্তিমূলক ব্যবস্থা এবং দলীয় সংস্কারের পরে, এবং 14% বলেছে ভুল স্বীকারের পরে। আপনি এটাকে সামারাইজ করছেন কিভাবে? আপনি বটম লাইন টানলেন কি? আমি সামারাইজ করছি, সরি, I am talking about the survey. The people who did the survey and published the report, তারা সামারাইজ করছে যে 70% লোক চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। নো, এটা কিন্তু শর্ত সাপেক্ষে রাজনীতিতে ফিরে আসুক না, তারা বলছে যে আগামী নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়, শর্ত দিয়ে সুযোগ দেওয়ার বিষয়। আগামী নির্বাচন হবে না তো আপনার রিকনসিলিয়েশন হবে না, আপনার বিচার হবে না। কাজে আপনি মানে আপনি দোলাপা হাইলাইট কোনটা করবেন, আপনি কোন কথাটাতে বটম লাইন টানবেন, সেটা কিন্তু এই যে জাস্টিফাই করে আনা, প্রাসঙ্গিক করে তোলা, এটা কিন্তু একটা ইভিল প্র্যাকটিস, এবং এটা বাংলাদেশের গণমাধ্যমে দীর্ঘদিন ধরে আছে। আরো সময় থাকলে এটা হয়তো